আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। সুরক্ষা জাল ছাড়াই ১৬৬৭ ফুট উঁচু ভবনের চূড়ায় মার্কিন পর্বতারোহী। ভেনেজুয়েলার তেল উৎপাদন বাড়াতে যুক্তরাষ্ট্রের তোড়জোড়। রুশ হামলায় লণ্ডভণ্ড ইউক্রেন, বিদ্যুৎহীন লাখো পরিবার। সৌদি আরবে বাড়ি কেনার সুযোগ। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। সুরক্ষা জাল ছাড়াই ১৬৬৭ ফুট উঁচু ভবনের চূড়ায় মার্কিন পর্বতারোহী। কোনো ধরনের নিরাপত্তা দড়ি বা সুরক্ষা জাল ছাড়াই তাইওয়ানের সর্বোচ্চ বহুতল ভবন তাইপেই 101-এর চূড়ায় উঠে বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছেন মার্কিন পর্বতারোহী অ্যালেক্স হনল্ড। রোববার হাজারো দর্শকের উল্লাস ও করতালির মধ্যে তিনি ভবনটির ছাদে পৌঁছান। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ১,৬৬৭ ফুট উচ্চতার এই ভবনে উঠতে হনল্ডের সময় লেগেছে মাত্র ৯১ মিনিট। নেটফ্লিক্সের আয়োজনে সরাসরি সম্প্রচারিত এই ফ্রি সোলো, অর্থাৎ কোনো সুরক্ষা সরঞ্জাম ছাড়াই আরোহণ শেষে চূড়ায় পৌঁছে নিজের অনুভূতি প্রকাশ করে তিনি একে অসাধারণ সিক বলে বর্ণনা করেন। সাংবাদিকদের তিনি বলেন, তাইপেই দেখার জন্য এর চেয়ে দারুণ উপায় আর হতে পারে না। বৃষ্টির কারণে এই অভিযান একদিন পিছিয়ে রোববার অনুষ্ঠিত হয়। ২০০৪ থেকে ২০১০ সাল পর্যন্ত বিশ্বের সর্বোচ্চ ভবনের মর্যাদা ধরে রাখা তাইপেই 101 তাইওয়ানের অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ। হনল্ড জানান, একসময় তিনি অনুমতি ছাড়াই ভবনটিতে ওঠার কথা ভেবেছিলেন। তবে ভবনটির প্রতি শ্রদ্ধা এবং সংশ্লিষ্ট দলের প্রতি সম্মান দেখিয়ে তিনি নিয়মতান্ত্রিকভাবেই অভিযানটি সম্পন্ন করার সিদ্ধান্ত নেন। এ অভিযানের নির্বাহী প্রযোজক জেমস স্মিথ বলেন, একটি ভবন কর্তৃপক্ষের পক্ষ থেকে এভাবে একজন আরোহীর ওপর আস্থা রেখে অনুমতি দেওয়া অত্যন্ত বিরল ঘটনা। সাধারণত সেমিকন্ডাক্টর শিল্প বা চীনের মারাত্মক হুমকির প্রসঙ্গে তাইওয়ান আন্তর্জাতিক সংবাদে উঠে আসে। তবে এমন রোমাঞ্চকর অভিযানের মাধ্যমে দেশটিকে ভিন্নভাবে বিশ্বমঞ্চে তুলে ধরার জন্য হনল্ড ও নেটফ্লিক্সকে ধন্যবাদ জানিয়েছেন তাইওয়ানের রাজনীতিবিদরা। ভেনেজুয়েলার তেল উৎপাদন বাড়াতে যুক্তরাষ্ট্রের তোড়জোড়। ভেনেজুয়েলার অপরিশোধিত তেলের উৎপাদন দ্রুত বাড়ানোর লক্ষ্যে চিভারন সহ অন্যান্য তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান এবং বড় তেল ক্ষেত্র সেবা কোম্পানির সঙ্গে আলোচনা করছে যুক্তরাষ্ট্র। একই সময়ে ভেনেজুয়েলা সরকারও তেল উৎপাদন বাড়ানোর নতুন লক্ষ্য নিয়েছে। ব্লুমবার্গ নিউজের বরাতে রয়টার্স জানিয়েছে, ভেনেজুয়েলার তেল উৎপাদনে তোড়জোড় বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন। সংশ্লিষ্ট জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তাদের উদ্ধৃত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ভেনেজুয়েলার পুরনো ও জরাজীর্ণ তেল অবকাঠামো মেরামত ও আধুনিকায়নের জন্য কয়েকটি মার্কিন তেল সেবা কোম্পানিগুলোকে কাজে লাগাবে যুক্তরাষ্ট্র। প্রতিবেদনে বলা হয়, এর আওতায় পুরনো যন্ত্রপাতি বদলানো, ক্ষতিগ্রস্ত সরঞ্জাম মেরামত এবং পুরনো ড্রিলিং সাইট নতুন করে চালুর পরিকল্পনা করেছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের ধারণা, আধুনিক মার্কিন প্রযুক্তি ও কৌশল ব্যবহার করলে কয়েক মাসের মধ্যেই বিদ্যমান কূপগুলো থেকে নতুন করে উৎপাদন শুরু করা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। তারা সীমিত বিনিয়োগ ও স্বল্প সময়ে ভেনেজুয়েলার তেল উৎপাদন কয়েক লাখ ব্যারেল পর্যন্ত বাড়িয়ে নিতে চায়। রয়টার্স জানিয়েছে, তারা তাৎক্ষণিকভাবে ব্লুমবার্গের এই প্রতিবেদন যাচাই করতে পারেনি। এ বিষয়ে হোয়াইট হাউস, চিভারন, এসএলবি ও বাকের হিউজেসের মন্তব্য চাইলেও সাড়া পায়নি রয়টার্স। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার বলেছেন, খুব শিগগিরই যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিগুলো ভেনেজুয়েলায় তেল খনন কার্যক্রম শুরু করবে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশটির তেল উৎপাদন বাড়ানোর ব্যাপারে ট্রাম্প প্রশাসনের আগ্রহ আরও জোরালো হয়েছে বলে মন্তব্য করেন তিনি। ট্রাম্পের এমন বার্তার পর ভেনেজুয়েলার রাষ্ট্রীয় তেল কোম্পানি পিডিভিইএস-এর প্রধান নির্বাহী কর্মকর্তা হেক্টর ওব্রেগন বলেছেন, নতুন সংস্কারের মাধ্যমে উৎপাদন বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। তার মতে ২০২৬ সালের লক্ষ্য হল অন্তত ১৮% তেল উৎপাদন বৃদ্ধি করা। রুশ হামলায় লণ্ডভণ্ড ইউক্রেন, বিদ্যুৎহীন লাখো পরিবার। ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে রাশিয়ার ভয়াবহ বিমান হামলায় দেশটির লাখ লাখ মানুষ এখন বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় মানবেতর জীবন কাটাচ্ছে।
শুক্রবার ২৩ জানুয়ারি রাত থেকে শনিবার ২৪ জানুয়ারি সকাল পর্যন্ত রাজধানী কিয়েভ সহ বিভিন্ন শহরে রাশিয়ার চালানো ধারাবাহিক বিস্ফোরণে পুরো দেশ কেঁপে ওঠে। রয়টার্স জানায়, হাড় কাঁপানো শীত ও শূন্যের নিচের তাপমাত্রার মধ্যে বর্তমানে ইউক্রেনের প্রায় ১২ লাখ ঘরবাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে। দেশটির উপপ্রধানমন্ত্রী ওলেক্সি কুলেবা জানিয়েছেন যে শুধু কিয়েভেই প্রায় ৩,৫০০ ভবনে তাপ সরবরাহ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। যখন এই হামলাটি চালানো হয় তখন কিয়েভের তাপমাত্রা ছিল -১০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। রাজধানীর এই বিপর্যয়কর পরিস্থিতি মোকাবিলায় ১৬০ জনেরও বেশি জরুরি উদ্ধারকর্মী দিন-রাত কাজ করে যাচ্ছেন। জ্বালানি মন্ত্রী ডেনিস শামিহাল এক বিবৃতিতে জানিয়েছেন, কিয়েভ এবং উত্তরের চেরনিহিভ অঞ্চল মিলিয়ে প্রায় ১২ লাখ পরিবার বর্তমানে অন্ধকারের মধ্যে রয়েছে। কিয়েভের কেন্দ্রীভূত তাপ বিতরণ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় বহু অ্যাপার্টমেন্ট এখন বরফ শীতল হয়ে পড়েছে। উল্লেখ্য, এই হামলাটি এমন এক সময় চালানো হয়েছে যখন মার্কিন মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরাতের রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনা চলছে। তবে আলোচনার দ্বিতীয় দিনেও কোনো সমঝোতার লক্ষণ দেখা না যাওয়ায় যুদ্ধ পরিস্থিতির অবনতি ঘটছে। ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া স্ভেরিডেনকো জানিয়েছেন, রাশিয়া মূলত রাজধানী এবং দেশের উত্তর এবং পূর্বের ৪টি অঞ্চলকে লক্ষ্য করে এই আক্রমণ চালিয়েছে। সরকার বর্তমানে ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা দ্রুত সংস্কারের চেষ্টা করছে এবং বিকল্প উপায়ে বিদ্যুৎ আমদানির প্রক্রিয়া শুরু করেছে। সৌদি আরবে বাড়ি কেনার সুযোগ। ২০২৬ সালের জানুয়ারি থেকে সৌদি আরবের আবাসন খাতে এক ঐতিহাসিক পরিবর্তন আসতে যাচ্ছে। দেশটির নতুন আইন অনুযায়ী প্রথমবারের মতো বিদেশি নাগরিক এবং প্রবাসীরা নির্দিষ্ট কিছু এলাকায় সরাসরি সম্পত্তি কেনার সুযোগ পাবেন। ২০২৫ সালের জুলাই মাসে অনুমোদিত এই আইনের মূল লক্ষ্য হল ভিশন ২০৩০-এর আওতায় বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা এবং আবাসন বাজারকে আরও শক্তিশালী করা। কারা প্রথম সুযোগ পাবেন? বিশেষজ্ঞদের মতে এই সুযোগের প্রথম সুবিধাভোগী হবেন সৌদি আরবে কর্মরত উচ্চপদস্থ বিদেশি পেশাজীবীরা, বিশেষ করে রিয়াদ ও জেদ্দার মতো শহরগুলোতে যারা বর্তমানে উচ্চ ধারার চাপে রয়েছেন। তারা দীর্ঘমেয়াদী বিনিয়োগ হিসেবে নিজের বাড়ি কেনাকে প্রাধান্য দেবেন। এছাড়া জিসিসি বা উপসাগরীয় অঞ্চলের বিনিয়োগকারী এবং ধর্মীয় গুরুত্বের কারণে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা মুসলিম ক্রেতারাও এই তালিকায় ওপরের দিকে থাকবেন। বাজারের গতি প্রকৃতি ও চাহিদা। আইন কার্যকর হওয়ার সাথে সাথেই বাজারে বড় কোনো ঘাপলা বা হঠকারিতা দেখা দেওয়ার সম্ভাবনা কম, বরং এটি হবে একটি নিয়ন্ত্রিত ও ধীর গতির প্রক্রিয়া। প্রথম বছরে মূলত আবাসিক এলাকার প্রতি মানুষের আগ্রহ বেশি থাকবে। রিয়াদ শহরটি বর্তমানে কর্মসংস্থান এবং জনসংখ্যা বৃদ্ধির কেন্দ্রে থাকায় সেখানে চাহিদাও থাকবে সবচেয়ে বেশি। এর পরেই থাকবে উপকূলীয় শহর জেদ্দা, যা মূলত জীবনযাত্রার মান এবং বিনোদনের জন্য বিদেশি ক্রেতাদের আকর্ষণ করবে। নির্দিষ্ট এলাকা বা ডেজিগনেটেড জোন। মনে রাখা প্রয়োজন যে পুরো সৌদি আরব জুড়ে এখনই সম্পত্তি কেনা যাবে না। রিয়েল এস্টেট জেনারেল অথরিটি কর্তৃক নির্ধারিত কিছু বিশেষ এলাকায় এই মালিকানা সীমাবদ্ধ থাকবে। বিদেশি বিনিয়োগ আকর্ষণের পাশাপাশি বাজারের স্থিতিশীলতা বজায় রাখতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষ করে মক্কা ও মদিনার মতো পবিত্র শহরগুলোতে মালিকানার ক্ষেত্রে এখনও কড়াকড়ি বজায় থাকবে। ঝুঁকি ও সতর্কতা। সৌদি আরবে সম্পত্তি কেনার আগে কিছু বিষয়ে সতর্ক থাকা জরুরি। যেহেতু এটি একটি নতুন প্রক্রিয়া, তাই আইনি অনুমোদন, ফি, মালিকানার ধরন এবং পুনরায় বিক্রির নিয়মাবলী সম্পর্কে পূর্ণ স্বচ্ছতা আসতে কিছুটা সময় লাগতে পারে। এছাড়া দ্রুত লাভের আশায় বিনিয়োগ না করে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় এগোতে পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা, কারণ নতুন বাজারের শুরুতেই পুনরায় বিক্রির প্রক্রিয়াটি কিছুটা জটিল হতে পারে।